এবার জাপান সাগরে যৌথ নৌমহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছাকাছি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করার পর চীন রাশিয়ার এই যৌথ মহড়ার খবরে গোটা বিশ্ব নড়েচড়ে বসেছে। এএফপির খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক প্রভাবের ভারসাম্য রক্ষা ও পারস্পরিক কৌশলগত অংশীদারত্ব জোরদার করতে জাপান সাগরে যৌথ নৌমহড়া শুরু করেছে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ চীন ও রাশিয়া। এই মহড়ার নাম জয়েন্ট সি 2025। এটি 3 দিনব্যাপী চলবে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার ভ্লাদিভস্টক উপকূলে এই মহড়ায় অংশ নিচ্ছে উভয় দেশের যুদ্ধজাহাজ, সাবমেরিন, বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইউনিট। মহড়ার মূল লক্ষ্য হল সাবমেরিন উদ্ধার, যৌথ সাবমেরিন বিধ্বংসী অভিযান, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সমুদ্র যুদ্ধের প্রস্তুতি। চীনের পক্ষ থেকে গাইডেড ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজ শাওক্সিং ও উরুমকি সহ 4টি জাহাজ এতে অংশ নিয়েছে। মহড়ার শেষে চীন ও রাশিয়ার নৌবাহিনী প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট এলাকায় যৌথ টহল কার্যক্রম পরিচালনা করবে। এই যৌথ মহড়ার সূচনা হয়েছিল 2012 সালে এবং তা প্রতি বছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। গতবারের মহড়া হয়েছিল চীনের দক্ষিণ উপকূলে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের মহড়ার উদ্দেশ্য হল দুটি দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর করা। বিশেষ করে 2022 সালে ইউক্রেনে রুশ হামলার পর থেকে চীন রাশিয়ার রাজনৈতিক ও সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মিত্ররা মনে করে চীন পরোক্ষভাবে রাশিয়াকে সহায়তা করছে, কারণ বেইজিং রাশিয়ার আগ্রাসনের সমালোচনা করেনি এবং যুদ্ধ বন্ধে কোনো কঠোর অবস্থান নেয়নি। তবে চীন নিজেদেরকে নিরপেক্ষ পক্ষ হিসেবে দাবি করে এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে। পাশাপাশি পশ্চিমাদের ইউক্রেনকে অস্ত্র দিয়ে সংঘাত দীর্ঘায়িত করার জন্য দায়ী করছে। এদিকে বিশ্ব এখন নতুন এক পারমাণবিক উত্তেজনার দিকে ধাবিত হচ্ছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার জলসীমার কাছাকাছি 2টি কৌশলগত পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তকে অনেকে দ্বিতীয় স্নায়ুযুদ্ধের সূচনা রূপে দেখছেন। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব স্পষ্ট। আন্তর্জাতিক বাজারে এখনই উদ্বেগ ছড়িয়েছে। পশ্চিমা জোট ন্যাটোর মিত্র দেশগুলো সতর্ক অবস্থান নিয়েছে এবং ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক নতুন করে উত্তেজনার শিখরে উঠেছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পকে সরাসরি সতর্ক করে বলেন, ডেড হ্যান্ড নামক রুশ পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থা কতটা ভয়াবহ হতে পারে তা বুঝে চলা উচিত। এই মন্তব্যের পর ট্রাম্প ওই সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন এবং মেদভেদেভের বক্তব্যকে উস্কানিমূলক ও নির্বোধের মতো হুমকি বলে আখ্যা দেন। বিশ্লেষকরা বলছেন, মেদভেদেভ ট্রাম্প এই বাক্যদ্বন্দ্ব পারমাণবিক যুগের সেই স্নায়ুযুদ্ধের স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে, যখন পারমাণবিক অস্ত্র নিয়ে হুমকির প্রতিহুমকির বিশ্বকে একাধিকবার বিপর্যয়ের মুখে ফেলেছিল। ট্রাম্প দাবি করেছেন সাবমেরিন মোতায়েন একটি প্রতিরক্ষামূলক ও সতর্কতামূলক পদক্ষেপ। তবে সমালোচকরা বলছেন এটি স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ের সবচেয়ে বড় পারমাণবিক প্রদর্শন। এর মাধ্যমে মস্কোকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে, ওয়াশিংটন এখন আর মুখ বুজে সহ্য করবে না। সাবমেরিন মোতায়েনের পাশাপাশি রাশিয়ার উপর শুল্ক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা জোরদার করা হচ্ছে। বিশেষত যেসব দেশ রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে, যেমন ভারত, তাদের উপরও চাপ বাড়ানো হচ্ছে। ভারত, ব্রাজিল ও চীনের মতো ব্রিক্স সদস্যদের রাশিয়ার প্রতি নরম মনোভাব ট্রাম্প প্রশাসনের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। ট্রাম্প যেসব সাবমেরিন পাঠিয়েছেন সেগুলো ওহাইও ক্লাস ব্যালিস্টিক সাবমেরিন। প্রতিটি বহন করতে পারে একাধিক পারমাণবিক ওয়ারহেড এবং এগুলো রাডার ও শনাক্তকরণ ব্যবস্থার বাইরে থেকে কাজ করতে সক্ষম। এসব সাবমেরিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক ট্রায়াড এর সবচেয়ে নির্ভরযোগ্য ও বিধ্বংসী অস্ত্র। মেদভেদেভ যেসব কথা বলেছেন তা শুধুই কথার খেলা নয়। তার উল্লেখিত ডেড হ্যান্ড ব্যবস্থা এমন এক পারমাণবিক কৌশল যেখানে রাশিয়ার পুরো নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা পারমাণবিক প্রতিশোধ চালাতে সক্ষম। এই তথ্য পশ্চিমা দেশগুলোর প্রবল উদ্বেগের জন্ম দিয়েছে এবং ট্রাম্পের সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে বলেই মনে করা হচ্ছে।
ভারত রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র আমদানি অব্যাহত রাখায় ট্রাম্প তার উপর 25% শুল্ক আরোপ করেছেন। ব্রিক্স জোটের দেশগুলোর প্রতি ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি এখন কঠোরতর। যুক্তরাষ্ট্রে ভারতের উপর চাপ বাড়িয়ে অন্যদের জন্য বার্তা দিতে চায় ওয়াশিংটনের হুঁশিয়ারি অগ্রাহ্য করা যাবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান উত্তেজনা কেবল সামরিক বিষয়েই সীমাবদ্ধ নয়, বরং এটি আন্তর্জাতিক কূটনীতির ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তুলছে। অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলো একের পর এক ভেঙে পড়ার পর এখন দুই দেশের মধ্যে কোনো কার্যকর কূটনৈতিক সংলাপ নেই। আটলান্টিক ইনস্টিটিউটের পারমাণবিক কৌশল বিশেষজ্ঞ এলেনা পেত্রোভ বলেন, এটি অত্যন্ত স্পর্শকাতর সময়। পারমাণবিক সাবমেরিনের মতো বিষয় নিয়ে এমন উত্তেজনা ভুল ব্যাখ্যার ঝুঁকি বহন করে, যা একটি ভয়াবহ সংঘর্ষে রূপ নিতে পারে। তিনি আরও বলেন, শুধু অনলাইনে দেওয়া এক মন্তব্য কিংবা উত্তপ্ত বক্তব্য মুহূর্তেই বাস্তব জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে, বিশেষ করে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি থাকলে। ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এক নতুন মোড় তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনা কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করবে নাকি পারমাণবিক উত্তেজনার নতুন এক যুগের সূচনা করবে? বিশ্বজুড়ে নেতাদের প্রতি আহ্বান উঠেছে সতর্কতা ও সংযম প্রদর্শন করতে হবে, কারণ পারমাণবিক যুগে সামান্য ভুল বোঝাবুঝিও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিশ্ব এখন তাকিয়ে আছে ওয়াশিংটন ও মস্কোর দিকে। এই উত্তেজনার পরিণতি কি হবে, কূটনীতি নাকি সংঘর্ষ, তা নির্ধারণ করবে সামনের কয়েকটি গুরুত্বপূর্ণ দিন। ইরানের বিরুদ্ধে হামলায় অংশগ্রহণ করা ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট, কমান্ডার ও ড্রোন অপারেটরদের বিস্তারিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে ইরানি গোয়েন্দা সংস্থা। এমনটাই দাবি করেছে তেহরান। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অপ্ররোচিত হামলায় অংশগ্রহণকারী বিমান বাহিনীর সদস্যদের পুরো প্রোফাইল এখন তাদের হাতে। প্রতিবেদনে বলা হয়, এসব বিমান সেনা ও কমান্ডারদের নাম, পরিচয়, তারা কোথায় থাকে, কোন ইউনিটে কাজ করে, কোন ঘাঁটি থেকে পরিচালনা করে, সব কিছুই স্পষ্টভাবে জানা গেছে। এদের অতীত অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কেও নথি সংগ্রহ করেছেন ইরানি গোয়েন্দারা। যদিও ইসরায়েলি সংবাদ মাধ্যম ও টিভিতে এসব সেনার মুখ অস্পষ্ট করে দেখানো হয়, তবু কঠোর নিরাপত্তা সত্ত্বেও গোয়েন্দা তথ্য সংগ্রহে সফল হয়েছে তেহরান। প্রতিবেদনে দুজন পাইলটের নাম প্রকাশ করা হয়েছে, মেজর ইয়েল অ্যাশ, যিনি স্কোয়াড্রন 119-এর ডেপুটি কমান্ডার, এবং তার স্বামী বার প্রিন্স। ইয়েল অ্যাশ সম্পর্কে বলা হয়, তিনি 1973 সালের ইয়ম কিপুর যুদ্ধে নিখোঁজ হওয়া ইসরায়েলি পাইলট মেজর শিমন অ্যাশের নাতনি। ইরানের একটি চ্যানেল জানায়, শুধু পরিচয় নয়, এসব পাইলট ও কমান্ডারের বসবাসের সুনির্দিষ্ট স্থানও এখন ইরানি গোয়েন্দা চিত্রে ধরা পড়েছে। স্যাটেলাইট ইমেজের মাধ্যমে তাদের বাড়ি ও চলাফেরার পথ পর্যন্ত নজরদারিতে রাখা হচ্ছে। প্রতিবেদনে ইয়েল অ্যাশের এক সাক্ষাৎকারের কথা উল্লেখ করা হয়, যেখানে তিনি বলেছিলেন সাধারণ ইসরায়েলিদের নিরাপত্তা ফিরিয়ে আনতে চান। তবে চ্যানেলটি বলেছে, আজ তিনি নিজেই আর নিরাপদ নন। ইরান জানিয়েছে, এই তথ্য ভান্ডার ভবিষ্যতে প্রতিশোধমূলক হামলার ক্ষেত্রে তাদের জন্য কৌশলগত সুবিধা এনে দেবে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ওপর চলমান যুদ্ধের সময় ইরানের প্রতিশোধমূলক হামলায় কয়েকজন পাইলটের বাড়িঘরে সরাসরি আঘাত এনেছে। এমন একটি হামলার পরিণতি তুলে ধরা হয় কেন্দ্রীয় ইসরায়েলি শহর ইয়াভেনেতে, যেখানে এক বিমান সেনার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রতিবেদনে আরও জানানো হয়, ইরানি বাহিনী অন্তত 22 দফা পাল্টা হামলা চালায়, যার লক্ষ্য ছিল ইসরায়েলের পারমাণবিক, সামরিক ও শিল্প স্থাপনাগুলো। এই পাল্টা আঘাতেই ইসরায়েল যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয় বলে দাবি তেহরানের। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েল তাদের এসব পাইলট ও সেনাকে স্কুলের মতো বেসামরিক স্থানে স্থানান্তর করে, যেন ইরানকে পরে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগে অভিযুক্ত করা যায়। তবে ইরান বলছে, তারা এসব কৌশল বুঝতে পেরেছে।
সবশেষে ইরান জানিয়েছে এখন পর্যন্ত যা প্রকাশিত হয়েছে তা শুধুই একটি নমুনা। ভবিষ্যতে আরও বহু গোপন তথ্য প্রকাশ করা হবে বলে সতর্ক করেছে তারা। এই তথ্য ফাঁস ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার নীরবতা বিশ্ববাসীর মনে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছে। ইউক্রেনের ড্রোন আক্রমণের পরও রাশিয়া নিশ্চুপ, এমনকি যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের পরও পুতিনের প্রশাসন চুপ। এই নীরবতার আড়ালে কি লুকিয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিকল্পনা? এমন প্রশ্নের উত্তর খুঁজছেন সমর বিশ্লেষকরা। накопившихся системных стратегических проблем в мировой архитектуре. ইউক্রেনের অপারেশন স্পাইডারওয়েব রাশিয়ার ইতিহাসের সবচেয়ে ক্ষতিকর হামলাগুলোর একটি। 41টি কৌশলগত বোমারু বিমান ধ্বংস হওয়ার পর স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল কঠোর প্রতিক্রিয়া জানাবেন পুতিন, কিন্তু তিনি 3 দিন পর্যন্ত জনসমক্ষে আসেননি, যা রাশিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের কাছে অত্যন্ত অস্বাভাবিক। Разваливать изнутри само западное сообщество. Об этом говорят проблемы и в экономике многих западных стран. ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ কেবল বলেছেন যে পুতিন ঘটনা সম্পর্কে অবগত এবং তদন্ত চলছে। এমন ক্ষুদ্র প্রতিক্রিয়া রাশিয়ার জন্য একেবারেই অস্বাভাবিক, যে দেশ সাধারণত প্রতিটি ইউক্রেনীয় হামলার জবাবে তীব্র হামলা চালায়। С известными вопросами и проблемами. Но все-таки. যদিও সরকারি মহল নীরব, রুশ মিডিয়া ও সামরিক ব্লগাররা ক্ষোভে ফেটে পড়েছেন। জনপ্রিয় টেলিগ্রাম চ্যানেল 2 মেজর্স সরাসরি ইউক্রেনে পারমাণবিক হামলার দাবি তুলে বলছে এটি শুধু অজুহাত নয়, বরং পারমাণবিক হামলা চালানোর যথার্থ কারণ। Вещают о том, что мы собираемся нападать на страны НАТО. Логика-то где? রুশ টিভির সঞ্চালক ভ্লাদিমির সলোভিয়েভ বলেছেন এই হামলা পারমাণবিক জবাবের যথার্থ ভিত্তি। তিনি সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসে হামলার দাবি জানিয়েছেন। And don't feel now, but you will feel it in the future. রাশিয়ার এই নীরবতার মধ্যেই যুক্তরাষ্ট্র 2টি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছাকাছি অবস্থানে মোতায়েন করেছে। এটি রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেবের পারমাণবিক হুমকির প্রত্যুত্তর। Если у нас все разваливается, что же мы собираемся нападать на НАТО? Ну, чушь несут. মেদভেদেব 31 জুলাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক হুমকি দেওয়ার পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন, কিন্তু এমন এক বড় সিদ্ধান্তের পরও রাশিয়ার নীরবতা আরও রহস্যজনক করে তুলেছে পরিস্থিতি। Тяжелое бремя этих расходов в социальной сфере. গোয়েন্দা সূত্রগুলো জানাচ্ছে রাশিয়া একটি বৃহত্তর গ্রীষ্মকালীন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। প্রায় 2 লাখ সৈন্য ইতোমধ্যে ফ্রন্টলাইনে অবস্থান করছে। ইউক্রেনের 2টি গুরুত্বপূর্ণ শহরের দিকে রুশ বাহিনী অগ্রসর হচ্ছে বলে খবর প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করেছেন যে রাশিয়া নতুন আক্রমণাত্মক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেছেন পুতিন ও তার সহযোগীদের যুদ্ধ শেষ করার কোনো পরিকল্পনা নেই, পরিবর্তে তারা নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। Рятувальники 18-ю державною пожежно-рятувальною. রাশিয়ার এই নীরবতা আসলে সুচিন্তিত কৌশলের অংশ হতে পারে। রাশিয়ার নীরবতার 2টি সম্ভাব্য কারণ ব্যাখ্যা করেছেন বিশ্লেষকরা। প্রথমত, তারা হয়তো ট্রাম্পের 8 আগস্টের সময়সীমার মধ্যে কূটনৈতিক সমাধানের সুযোগ দেখছে। দ্বিতীয়ত, তারা একটি বিধ্বংসী পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে, যা পুরো যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। Это хороший показатель, по сути, это самый высокий. আর উদ্বেগের বিষয় হলো উত্তর কোরিয়া আগস্ট মাসেই রাশিয়ায় অতিরিক্ত সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সেবা জানিয়েছে যে পিয়ংইয়ং ইতোমধ্যে নতুন সৈন্য সংগ্রহ শুরু করেছে। এটি রাশিয়ার পরিকল্পিত বড় আক্রমণের সাথে মিলে যাচ্ছে। Президент Трамп искренне стремится к урегулированию вопроса на украинском треке. পুতিন এখন ইউক্রেনের ফোর্ট্রেস বেল্ট দখলের দিকে মনোনিবেশ করেছেন। এই এলাকা দখল করতে রাশিয়াকে বহু বছরের জটিল অভিযান চালাতে হবে, কিন্তু পুতিনের এই লক্ষ্য প্রমাণ করে যে তিনি ট্রাম্পের 8 আগস্টের সময়সীমার পরেও যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। Мы никогда не отказывались от диалога, всегда были готовы. অন্যদিকে ইউক্রেন রাশিয়ার সাধারণ নাগরিকদের জীবনে বিঘ্ন সৃষ্টির নতুন কৌশল গ্রহণ করেছে। দীর্ঘ পাল্লার ড্রোন হামলার মাধ্যমে তারা রুশ বিমানবন্দর বন্ধ করে দিচ্ছে, যাতে সাধারণ রুশরা যুদ্ধের প্রভাব অনুভব করে। এই কৌশলের লক্ষ্য রাশিয়ার অভ্যন্তরে পুতিনের বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করা। Бачити завдання. Дипломатія має спрацювати.
সামরিক বিশ্লেষকরা মনে করেন রাশিয়া হয়তো এমন কিছু পরিকল্পনা করছে যা যুদ্ধের চরিত্রই বদলে দিতে পারে। এটি হতে পারে ব্যাপক সাইবার আক্রমণ, অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা অথবা পশ্চিমা সরবরাহ লাইনে আঘাত। Разумеется, мы всегда об этом говорим, никогда от этого не отказывались мирным путем. ইউক্রেনের সাহসী হামলার পর রাশিয়ার এই অস্বাভাবিক নীরবতা তাই আরও বেশি উদ্বেগজনক, কারণ ইতিহাস বলে রাশিয়া যখন চুপ থাকে তখনই সবচেয়ে বিপজ্জনক পরিকল্পনা করে। এই মুহূর্তে বিশ্বকে প্রস্তুত থাকতে হবে এমন এক পরিস্থিতির জন্য যা হতে পারে যুদ্ধের ইতিহাসের নতুন মাত্রা। $350 billion because we had a stupid, incompetent president and administration. ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন আমদানি শুল্ক আফ্রিকার বহু দেশের ওপর তীব্র প্রভাব ফেলেছে। ফলে যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে বিকল্প বাণিজ্য অংশীদার খুঁজছে এ মহাদেশের দেশগুলো। আর ঠিক সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীন। নাইজেরিয়ার বিশিষ্ট অর্থনীতিবিদ বিসমার্ক রেওয়ানে সিএনএনকে বলেন, আমরা সরাসরি চীনের হাতে চলে যাচ্ছি, এটি অত্যন্ত দুঃখজনক পরিণতি। তিনি আরও বলেন, গত কয়েক বছরে আফ্রিকার বড় দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারে পরিণত হয়েছে চীন। ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্য নীতিতে আফ্রিকার 4টি দেশ লিবিয়া, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া ও তিউনিসিয়ার রপ্তানির ওপর 25 থেকে 30% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। আরও 18টি আফ্রিকান দেশকে 15% শুল্কের আওতায় আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের মতে এই শুল্ক আরোপ পারস্পরিকতা ভিত্তিক, কিন্তু প্রকৃতপক্ষে এটি দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির উপর নির্ভর করে নির্ধারিত হয়েছে, অন্য দেশে ধার্য করা শুল্ক নয়। দক্ষিণ আফ্রিকা 30% শুল্কের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেছে, ট্রাম্পের সিদ্ধান্ত উপলব্ধ বাণিজ্য উপাত্তের যথাযথ প্রতিনিধিত্ব নয়। চীন ইতোমধ্যেই আফ্রিকার সঙ্গে প্রায় সব রপ্তানি পণ্যে নিজ দেশের পক্ষ থেকে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। দক্ষিণ আফ্রিকার গবেষক নিও লেসওয়ালো বলেন, এখনই সময় দক্ষিণ দক্ষিণ বাণিজ্য জোরদার করার এবং আফ্রিকাকে এখন চীনমুখী হওয়া উচিত। তবে তিনি সতর্ক করেন, চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে নবীন শিল্প খাতগুলোর জন্য। যদি সুরক্ষা না দেওয়া হয় তাহলে সস্তা চীনা পণ্যে সেগুলো টিকে থাকতে পারবে না। চীন গ্লোবাল সাউথ প্রজেক্টের মতে চীনও কিছু বাণিজ্য চুক্তিতে আফ্রিকার সঙ্গে ভারসাম্যহীন আচরণ করেছে। আফ্রিকা থেকে চীনে প্রধানত কাঁচামাল রপ্তানি হয়, অন্যদিকে চীন থেকে আসে শিল্পজাত পণ্য। লেসোথো 15% শুল্কে পড়েছে, যদিও শুরুতে তাদের জন্য শুল্ক ছিল 50%। দেশের প্রধানমন্ত্রী স্যামুয়েল মাতেকানে জানান, এই বিশাল শুল্ক এবং মার্কিন সহায়তা বন্ধ হওয়ার ফলে হাজার হাজার মানুষ কর্মসংস্থান হারিয়েছে। লেসোথো ইতোমধ্যে 2 বছরের জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে, বিশেষ করে টেক্সটাইল শিল্প ধ্বংসপ্রায়। দক্ষিণ আফ্রিকার সাইট্রাস খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেখানে হাজার হাজার টন কমলা, লেবু রপ্তানির জন্য প্রস্তুত। তবে শুল্ক আরোপে মার্কিন বাজারে রপ্তানি বন্ধ হয়ে গেলে সেই ফল বিক্রি করা যাবে না, জানিয়েছে দেশটির সাইট্রাস গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন। অটোমোবাইল খাতও হুমকির মুখে। কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যে ব্যবসা গুটিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে। এতে দক্ষিণ আফ্রিকার উচ্চ বেকারত্ব পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার খনিজ ও জ্বালানি মন্ত্রী গুয়েদে মান্তাসো বলেন, আমাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র নয়, চীন। কাজেই বিকল্প বাজার খুঁজে বের করতে হবে।
সতর্কবার্তা দিলেও গবেষক লেসওয়ালো বলছেন, একদিকে চীনের দিকে ঝুঁকতে হবে, অন্যদিকে আফ্রিকাকে নিজস্ব বাণিজ্য কাঠামো গড়ে তুলতে হবে। তিনি আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। এই বাণিজ্য চুক্তি চালু হলেও এখন পর্যন্ত মাত্র 20টির মতো দেশ কার্যকরভাবে এতে বাণিজ্য করছে। অর্থনীতিবিদ রেওয়ানে বলেন, এই শুল্ক আমাদের শিখিয়েছে আফ্রিকাকে বৈদেশিক নির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থনৈতিক প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। তিনি বলেন, আমাদের আরও বেশি অভ্যন্তরীণ দিকে মনোযোগী হতে হবে, বাইরের উপর নির্ভরশীলতা নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করছে ভারত, এমনই বিস্ফোরক অভিযোগ এনেছেন ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলার। দীর্ঘদিনের বন্ধুত্ব ভেঙে হুট করেই ভারতের উপর যুক্তরাষ্ট্রের এই অভিযোগে আলোচনা শুরু হয়েছে বিশ্ব রাজনীতিতে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক আলোচিত অনুষ্ঠানে অংশ নিয়ে স্টিফেন মিলার দাবি করেন, রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে মস্কোকে অর্থায়ন করছে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের প্রেক্ষাপটে এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের ভূরাজনৈতিক গুরুত্বের কথা বারবার তুলে ধরেছে ওয়াশিংটন। কিন্তু এবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকেই দিল্লির বিরুদ্ধে তোলা হলো সবচেয়ে বড় অভিযোগ, রাশিয়ার যুদ্ধ তহবিলে ভারতের অর্থ যাচ্ছে। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ এবং ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ সহচর স্টিফেন মিলার বলেছেন, ট্রাম্প বিশ্বাস করেন যুদ্ধাপরাধে অভিযুক্ত রাশিয়ার কাছ থেকে তেল কেনা এবং সেই অর্থে যুদ্ধ অব্যাহত রাখা একেবারেই গ্রহণযোগ্য নয়। স্টিফেন মিলার বলেন, লোকজন শুনে অবাক হবেন, রাশিয়ান তেল আমদানির দিক থেকে ভারত এখন প্রায় চীনের সমান। এটা নিছক অবিশ্বাস্য তথ্য। এর আগে ইরানের সাথে বাণিজ্য থাকায় ভারতের 6টি কোম্পানিকে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই কোম্পানিগুলোর সম্পদ বাণিজ্যের সাথে যুক্তরাষ্ট্রে মজুদ থাকা এই পণ্য বাজেয়াপ্ত ঘোষণা করে প্রশাসন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটা শুধু রাজনৈতিক বার্তাই নয়, অর্থনৈতিক চাপ সৃষ্টিরও কৌশল, কারণ এর মধ্য দিয়ে রাশিয়ার রাজস্ব খাতকে দুর্বল করার লক্ষ্য রয়েছে ওয়াশিংটনের। এদিকে নয়াদিল্লি একাধিক সূত্রে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ ও হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই ভারতের। ভারতের কর্মকর্তারা বলছেন, বিশ্বের বাজারে জ্বালানির দামে ভারসাম্য বজায় রাখতে এবং অভ্যন্তরীণ চাহিদা মেটাতে রাশিয়া থেকে কম মূল্যে তেল কিনে আসছে তারা। এটি নিছক অর্থনৈতিক প্রয়োজন, কোনো রাজনৈতিক অবস্থান নয়। প্রসঙ্গত, গত 14 জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তি না হলে যেসব দেশ রাশিয়া থেকে তেল কিনবে তাদের উপর 100% শুল্ক আরোপ করা হবে। এই হুমকির পরিপ্রেক্ষিতেই নয়াদিল্লি তাদের অবস্থান স্পষ্ট করেছে, অর্থনৈতিক স্বার্থের জায়গা থেকে রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য অব্যাহত থাকবে। বিশ্লেষকেরা বলেছেন, এ ঘটনায় মার্কিন ভারত সম্পর্ক নতুন করে উত্তপ্ত হতে পারে। যুক্তরাষ্ট্র যেখানে রাশিয়াকে একঘরে করতে চাইছে, সেখানে তাদেরই দীর্ঘদিনের মিত্র ভারত এখন ঠিক উল্টো পথে হাঁটছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি সত্যিই ভারতের উপর নিষেধাজ্ঞার পথে হাঁটবে, নাকি কৌশলগত স্বার্থে আবারও নমনীয়তা দেখাবে?
একদিকে জাপান সাগরে যৌথ সামরিক মহড়ার অনুশীলন করছে রাশিয়া ও চীনের নৌসেনারা, অন্যদিকে রাশিয়ার বিখ্যাত শহরে ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। অনেকেই মনে করছেন রাশিয়ায় ইউক্রেনের এই হামলায় ট্রাম্পের মদত রয়েছে। We think within the next week we're going to get a ceasefire. রাশিয়ার বিখ্যাত পর্যটন শহর সোচিতে ইউক্রেনের রাতব্যাপী ড্রোন হামলায় একটি বিশাল তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 2014 সালের শীতকালীন অলিম্পিকের আয়োজক এই শহরে এমন হামলা প্রথমবারের মতো দেখা যাচ্ছে। Під завалами ще можуть бути люди. Загиблі в Києві – це ক্রাসনোদার অঞ্চলের গভর্নর বেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানিয়েছেন, ড্রোনের ধ্বংসাবশেষ একটি জ্বালানি ট্যাঙ্কে আঘাত করার ফলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে 127 জন দমকল কর্মী নিরলস পরিশ্রম করছেন। ঘটনাস্থলে 2000 ঘনমিটার ধারণ ক্ষমতার একটি জ্বালানি ট্যাঙ্ক সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যাচ্ছে। И во внутренней политике. Мы все это видим, особенно это ярко проявляется. সোচি বিমানবন্দরে নিরাপত্তার কারণে সাময়িকভাবে সকল বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল, তবে পরবর্তীতে তা পুনরায় চালু করা হয়েছে। সোচির মেয়র আন্দ্রেই প্রশ্নে নিশ্চিত করেছেন যে এই ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। Что в странах Запада происходит? Они все время нас хоронят. হামলায় শুধু তেল ডিপোই ক্ষতিগ্রস্ত হয়নি। অ্যাভিয়েশন স্ট্রিটে একটি গ্যারেজ সমবায়ে 5টি গ্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি দোকানেও আগুন লেগেছে, যা দমকল বাহিনী নিয়ন্ত্রণে এনেছে। ড্রোনের ধ্বংসাবশেষের কারণে এসব ক্ষতি হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। Продвигались четко, согласно плана. Было хорошо спланировано. У врага уже наступила паника. এই সোচি হামলা ইউক্রেনের চালানো একাধিক ড্রোন আক্রমণের অংশ বলে রুশ কর্তৃপক্ষ দাবি করেছে। গত শনিবার রাতে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় 3 জন নিহত ও 2 জন আহত হয়েছে। Вещают о том, что мы собираемся нападать на страны НАТО. Логика-то где? পেঞ্চা অঞ্চলে একজন নারী নিহত ও 2 জন আহত হয়েছেন। সামারা অঞ্চলে একজন বয়স্ক ব্যক্তি এবং রোস্তভ অঞ্চলে একজন নিরাপত্তা প্রহরী মৃত্যুবরণ করেছেন। По соцу настрой бойцов, то есть они уже были заряжены, к тому же там রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে তারা শনিবার রাতে 112টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। অন্যদিকে রোববার রাতে তারা 93টি ড্রোন প্রতিহত করার দাবি জানিয়েছে, যার মধ্যে 60টি কৃষ্ণসাগর অঞ্চলে ছিল। О желании восстановить прямые контакты с Россией. ইউক্রেনের নিরাপত্তা সেবার দাবি, তাদের ড্রোনগুলি ক্রাসনোদার ক্রায়ের প্রিমার্সকো আখতারুক সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখানে ইরানি শাহেদ ড্রোনের সংরক্ষণ ও উৎক্ষেপণ সুবিধা রয়েছে। продавати їхню нафту і обходити фінансові бар'єри. রাশিয়াও ইউক্রেনের তীব্র পাল্টা হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর মতে রাশিয়া রোববার রাতে 76টি ড্রোন ও 7টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে 60টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও 16টি ড্রোন ও 6টি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের 8টি স্থানে আঘাত হানে। এই ক্রমবর্ধমান সহিংসতার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি কঠোর আলটিমেটাম দিয়েছেন। তিনি আগামী 8 আগস্টের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর অগ্রগতি দেখতে চান, অন্যথায় রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। I think we're going to have a deal. I can't guarantee that. You know, a deal is a deal. Lots of crazy things happen in deals, right? তবে পুতিন ট্রাম্পের এই চাপে নতি স্বীকার করতে নারাজ। শুক্রবার তিনি বলেছেন যে ইউক্রেনের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে, কিন্তু তার মূল শর্তগুলো অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে রয়েছে ইউক্রেনের ন্যাটো সদস্য পদের আকাঙ্ক্ষা ত্যাগ করা এবং রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলো স্বীকৃতি দেওয়া। Чтобы они согласились нести тяжелое бремя этих расходов. এই ক্রমবর্ধমান সহিংসতার পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার উপর আরও কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। জার্মানি ইউক্রেনের জন্য আরও 2টি ইউএস নির্মিত প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার ঘোষণা দিয়েছে। Гарантії безпеки мають бути.
Мир має бути встановлений. সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ইসরায়েল সফরের পর রাশিয়া যেতে প্রস্তুত রয়েছেন মস্কোকে যুদ্ধবিরতিতে রাজি করাতে। And Trump gave javelins. Well, I was the one that did that, but I want to see it come to an end. সোচিতে এই সাম্প্রতিক হামলা দেখিয়ে দিচ্ছে যে যুদ্ধ এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে কৌশলগত অবকাঠামো ও শক্তি সুবিধাগুলোই মূল লক্ষ্য। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক হস্তক্ষেপ ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইয়েমেন উপকূলে আবারও ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে খারাপ আবহাওয়ার কারণে গত রোববার ডুবে যায় একটি যাত্রীবাহী নৌকা। এই নৌকাডুবিতে প্রাণ হারান অন্তত 68 জন অভিবাসন প্রত্যাশী। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নৌকায় মোট যাত্রী ছিল 157 জন। সংবাদ মাধ্যম রয়া নিউজের এক প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে, ইয়েমেন উপকূলে ঘটে যাওয়া এই নৌকাডুবি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী নৌ দুর্ঘটনা। সংস্থার ইয়েমেন প্রধান আব্দুস সাত্তার SOF বলেন, এখন পর্যন্ত মাত্র 12 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধার কাজ এখনও চলছে। এর দুর্ঘটনাস্থল ছিল আবিয়ান প্রদেশের উপকূলে। এখানে সামুদ্রিক ঝড়ের সময় অভিবাসন পথে থাকা নৌকাটি উল্টে যায়। আবিয়ান নিরাপত্তা অধিদপ্তরের তথ্য মতে খানফার জেলার উপকূলে 54 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও 14টি মরদেহ নেওয়া হয়েছে জিনজিবার শহরের একটি মর্গে। ধারণা করা হচ্ছে নিহতদের বেশিরভাগই ছিলেন ইথিওপিয়ার নাগরিক। আফ্রিকান হর্ন অঞ্চল থেকে উপসাগরীয় দেশগুলোর দিকে এই অভিবাসন পথ দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। তবুও কাজ ও স্থিতিশীল জীবনের আশায় প্রতিদিন অসংখ্য মানুষ পাড়ি জমান এই বিপজ্জনক পথে। IOM বলছে, এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কি ভয়াবহ ঝুঁকি নিয়ে অবৈধ পথে পাড়ি দেন অভিবাসন প্রত্যাশীরা। পাচারকারীদের হাত ধরে যাত্রা শুরু করলেও গন্তব্যে পৌঁছানো তাদের অনেকের পক্ষেই সম্ভব হয় না। IOM এর এক মুখপাত্র বলেন, এই হৃদয় বিদারক ঘটনা প্রমাণ করে নিরাপদ অভিবাসন পথ তৈরির সময় এখনই। মানুষ যেন পাচারকারীদের ফাঁদে না পড়ে সেজন্য নিয়মিত ও বৈধ অভিবাসনের পথ খুলে দেওয়া জরুরি। সংস্থাটির ইয়েমেন প্রধান SOF বলেন, আমরা বিশ্বের সব সদস্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি, নিয়মিত অভিবাসনের পথ সহজ করতে হবে যেন মানুষ আইনি পথে দেশ ত্যাগ করতে পারে এবং এই ধরনের প্রাণঘাতী যাত্রা এড়াতে পারে। এদিকে এমন ভয়াবহ দুর্ঘটনার পরেও থেমে নেই এই রুটে অভিবাসনের প্রবাহ। চলতি বছর 2024-এর প্রথম 7 মাসেই 60,000-এর বেশি অভিবাসী ইয়েমেনে পা রেখেছেন। এদের অধিকাংশই জানে না সামনে কি ভয়াবহ বিপদ অপেক্ষা করছে তাদের জন্য। অন্যদিকে পাচারকারীরাও এখন আরও ভয়ঙ্করভাবে নৌকা ছাড়ছেন। IOM বলছে, নিরাপত্তা বাহিনীর নজর এড়াতে এখন রাতের আধারে কিংবা খারাপ আবহাওয়াতেও যাত্রা শুরু করেছে এই নৌযানগুলো। এর ফলে ঝুঁকি বাড়ছে আরও বহুগুণ। প্রসঙ্গত, শুধু এই বছর নয়, আগের বছরগুলোতেও এই অভিবাসন পথে ঘটেছে অসংখ্য প্রাণঘাতী দুর্ঘটনা। মার্চ মাসে ইয়েমেনের ধুবাব জেলায় 2টি নৌকাডুবিতে প্রাণ হারিয়েছিলেন আরও 180 জনেরও বেশি। IOM এর হিসাব অনুযায়ী গত 1 দশকে ইয়েমেন উপকূল হয়ে সৌদি আরবমুখী এই রুটে মৃত্যু ও নিখোঁজ হয়েছেন অন্তত 3,400 অভিবাসন প্রত্যাশী। এদের মধ্যে অন্তত 1,400 জন প্রাণ হারিয়েছেন সমুদ্রপথে ডুবে গিয়ে।
বিশ্লেষকরা বলছেন, অবৈধ অভিবাসন ঠেকাতে আন্তর্জাতিক সহযোগিতা, সচেতনতা এবং আইনি অভিবাসনের সুযোগ বাড়ানো ছাড়া বিকল্প নেই। নয়তো এমন মর্মান্তিক দৃশ্য আরও দেখতে হবে বিশ্বের উপকূলগুলোতে।